আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফ হোসেন। আমার বিস্তারিত পরিচয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি রেগুলার ট্যাক্স ভ্যাট এছাড়া এর বিবিধ বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি। ভ্যাটের উপর আমার 30টার অধিক ভিডিও আছে, যেগুলো আমার চ্যানেলে আছে। ভ্যাট রিটার্ন নিয়ে আছে, মূসক 4.3 নিয়ে, ভ্যাটের প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্যাল সলিউশন, ভ্যাট ইত্যাদি বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা মূসক 6.3 বা 6.3 ইনভয়েস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটি গাণিতিক উদাহরণ দিয়ে শুরু করব, যেটি আমি মিস্টার বিন্দু সাহার ভ্যাট বুকলেট বই থেকে এই উদাহরণটি চুজ করেছি। তো আসেন উদাহরণে যাই। বি কোম্পানি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য মশার কয়েলে সি ট্রেডার্সের নিকট মূসক 6.3 মাধ্যমে বিক্রয় বা সরবরাহ করবে। অর্থাৎ বি কোম্পানি হচ্ছে আমাদের সেলার। তারা মশার কয়েল উৎপাদন করে। তারা এই মশার কয়েল সি ট্রেডার্স নামে একটা কোম্পানির নিকট বিক্রি করবে এবং বিক্রি করার সময় মূসক 6.3 ইস্যু করবে। এই সরবরাহের পরিমাণ 100 কার্টুন, যা মূল্য 10,000 টাকা, সকল প্রকার শুল্ক ও কর বাদে। তাহলে এই সরবরাহ যেটা দিবে, 100 কার্টুন মশার কয়েলের দাম 10,000 টাকা। এখানের মধ্যে কিন্তু ভ্যাটও নাই, কোনো ধরনের এসডি বা সাপ্লিমেন্টারি ডিউটিও নাই, খালি মূল্যটাই হচ্ছে 10,000 টাকা। এই সরবরাহের উপর 5% সম্পূরক শুল্ক ও 15% মূসক প্রযোজ্য। তাহলে এসডি কত পার্সেন্ট? 5%, আর ভ্যাট হচ্ছে 15%। এর প্রেক্ষিতে মূসক 6.3 কীভাবে পূরণ করতে হবে তা আমরা নিম্নে দেখব। তো এটা হচ্ছে মূসক 6.3-এর ফরম্যাট, এবং এই ফরম্যাটটা সরকারি ওয়েবসাইটে পাওয়া যায়, প্লাস আপনারা এই ফরম্যাটের মতো করে নিজেরা প্রিপেয়ার করেও নিতে পারবেন। তো প্রথমেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, কর চালানপত্র এগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। মূসক 6.3 যে নিবন্ধিত ব্যক্তির নাম, ক্রেতার নাম ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনগুলো থাকতে হবে। তো আমরা চলে যাই ছকে। এই ছকের প্রথম কলাম ক্রমিক নং 1, এটা আশা করি সবাই বুঝবেন। দ্বিতীয় কলাম পণ্য বা সেবার বর্ণনা, মানে আমি কোন জিনিসটা আমি বিক্রি করতেছি। এখানে পণ্যের নাম হচ্ছে বি মশার কয়েল। এরপর হচ্ছে 3 নম্বর কলাম সরবরাহের একক, কেজিতে নাকি লিটারে নাকি কিভাবে। এখানে আমরা কার্টুন প্রতি বিক্রি করতেছি, তাহলে এখানে সরবরাহের একক হচ্ছে কার্টুন। 4 নম্বর কলাম কি পরিমাণে? 100, তাহলে 100 কার্টুন, ফাইন। 5 নম্বর কলাম একক মূল্য কত টাকা। এখন আমাদের এখানে 100 কার্টুনের দাম দিয়েছিল 10,000 টাকা, সুতরাং একটি কার্টুনের দাম বের হয় 10,000কে 100 দিয়ে ভাগ করলে 100 টাকা। সুতরাং 5 নং কলামে একক মূল্য হচ্ছে 100 টাকা। এখানে কোনো ধরনের ভ্যাট বা এসডি যুক্ত নাই। মোট মূল্য কত? 100টা কার্টুনের 10,000 টাকা। এটা 6 নম্বর কলাম। 7 নম্বর কলাম সম্পূরক শুল্ক। মনে রাখবেন, ভ্যাট ক্যালকুলেট করার আগে বা যোগ করার আগে আপনাকে সম্পূরক শুল্ক বা অন্যান্য ডিউটিগুলো যোগ করতে হবে। এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কীভাবে ভ্যাট এই কম্পিটিশনটা করা হয়। যদি ওইটা না দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দিই। তাহলে 7 নম্বর কলামে এখানে কিন্তু একটা এসডি আছে, সম্পূরক শুল্ক 5%। তাহলে 10,000 টাকার উপর 5% হারে সম্পূরক শুল্ক আসে 8 নম্বর কলামে 500 টাকা। এবার আসেন ভ্যাট কত পার্সেন্ট? 15%। 10,000 টাকার উপর ভ্যাট আসবে নাকি কত টাকার উপর আসবে? ভ্যাটটা আসবে 10,000 টাকা, অর্থাৎ 6 নম্বর কলাম যোগ সম্পূরক শুল্ক। এই ধরনের বিষয়গুলো আমার ওই ম্যাথটাতে দেওয়া আছে, যে ভ্যাট ক্যালকুলেট করার আগে আমাদেরকে আর কী কী বিষয় ক্যালকুলেট করতে হবে। তো এখানে অন্যান্যগুলো নেই, এখানে সম্পূরক শুল্কটা আছে। সুতরাং 10,000 টাকা যোগ 500 টাকা
10,500 টাকার উপর আমার 15% ভ্যাট চলে আসবে 1,575 টাকা। এটা আমি বসাই দিলাম কোথায়? 10 নম্বর কলামে। আপনারা কীভাবে বের করবেন এটা? 10,000 টাকার সঙ্গে 500 টাকা যোগ করবেন এসডি, 10,500 টাকা আসবে, এটার উপর 15% দিবেন, দেখবেন যে 1,575 চলে আসছে। এরপর 11 নম্বর কলাম, সকল প্রকার শুল্ক ও করসহ মূল্য। আমি এখন ভ্যাট বের করলাম, এখন ভ্যাট ট্যাট সহ টোটাল মূল্য আমার কত আসবে? আমি কী যোগ করব? আমি যোগ করব প্রথমত 10,000 টাকা, যেটা আমার টোটাল প্রাইস উইথাউট এনি ট্যাক্স, ভ্যাট অর এসডি। এটার সঙ্গে আমার এসডি আসছে কয় টাকা? 500 টাকা, এটা যোগ করব। এটার সঙ্গে আমার ভ্যাট আসছে কত টাকা? 10 নম্বর কলামে 1,575 টাকা। এই তিনটা যোগ করলে আমার সকল প্রকার শুল্ক করসহ মূল্য আসবে 12,075 টাকা। তাহলে এটিই হলো আমাদের 6.3 যে ছক, ওই ছকের ক্যালকুলেশন। এবং নিচে থাকবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, স্বাক্ষর, সিল। এবার নোটগুলো একটু পড়ে নিই। নোটগুলো আসলে এখানে পড়ার মতো কিছু নাই, এখানে যেগুলো আমি এক্সপ্লেন করছি সেগুলোই নোটে আছে। তো এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা আমি নিয়েছি বিন্দুসাহার সাহেবের বুকলেট থেকে। এবার আমরা রৌফ স্যারের, আব্দুর রৌফ স্যারের ভ্যাট বই থেকেও কিছু জিনিস আমি আলাদা করছি। দুইটা বই কম্বাইন করে আমি চেষ্টা করছি একটা লেকচার বানাতে। এই এখন যে প্র্যাকটিক্যাল গাইডলাইন দেখতেছেন, এটা হচ্ছে আব্দুর রৌফ স্যারের ভ্যাট, সহজ ভাষার ভ্যাট যে বইটা, সে বইটা থেকে। তো আমি এখানে হাইলাইটেড অংশগুলো পড়ব, সেগুলোই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। যে অংশগুলো আমি যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি সেগুলোই পড়বো, সেগুলোই এক্সপ্লেন করার চেষ্টা করবো। সেগুলো আমার কাছে কী মনে হয়েছে? ইম্পর্টেন্ট মনে হয়েছে। যেমন এখানে 2 নম্বরে কী লেখা আছে? পণ্য বা সেবার বর্ণনা কলামে আইটেমের নাম লিখতে হবে, পণ্য বা সেবার ব্র্যান্ড নেম থাকলে তা সহ লিখতে হবে। তো উপরে যেমন আমরা বি কয়েল লিখছি, হ্যাঁ, তো এখানে কিন্তু দ্যাট 6.3-তে কিন্তু যদি আপনার পণ্যের যদি কোনো ব্র্যান্ড থাকে, ওই ব্র্যান্ডটার নামও লিখতে হবে। এরপর 5 নম্বর পয়েন্টের হাইলাইটেড অংশ, একক মূল্য লিখতে হবে মূল্য ঘোষণা অনুযায়ী। এই যে আমি যে উপরে যে একক মূল্য লিখলাম, একক মূল্য 5 নম্বর কলামে, এটা কিন্তু আমার মূসক 4.3 এর অনুযায়ী হইতে হবে, মূল্য ঘোষণা অনুযায়ী হইতে হবে, ঠিক আছে? ওইটার সঙ্গে এটা কিন্তু ম্যাচ হইতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং 4.3 নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, যদি লাগে আমাকে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এরপরে এই পেজে যা যা আছে এগুলো আপনারাই বুঝবেন না, এগুলো হচ্ছে ওনার বইতে যে অঙ্ক ছিল ওই অঙ্ক অনুযায়ী এক্সপ্লেন করছে। আমি তো ম্যাথটা নিয়েছি বিন্দুসার সাহেবের বই থেকে, সো এখান থেকে এক্সপ্লেন করলাম না। এরপর এখানে হাইলাইটের অংশ, চালানপত্র মিনিমাম 2 প্রস্তর প্রস্তুত করতে হবে। প্রথম প্রস্থ সরবরাহের সাথে পণ্যের গন্তব্যস্থল পর্যন্ত থাকতে হবে এবং ক্রেতা তা 5 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন। দ্বিতীয় প্রস্থ বিক্রেতার নিবন্ধিত অঙ্গনে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। ইস্যুকারী নিজস্ব প্রয়োজনে অতিরিক্ত প্রস্থ চালানপত্র ইস্যু করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে মূসক চালানপত্র লিখতে ভুল হয়ে গেলে বা একবার ইস্যু করা হলে তা বাতিল করা যায় না। মাঠ পর্যায়ে বিভিন্ন নিয়ম প্রচলিত থাকলেও মূসক চালানপত্র মূলত বাতিল করা যায় না, এমনকি কাটাছেঁড়া করাও যায় না। তবে উক্ত ভুল বা কাটাছেঁড়া না করে যতটুকু পরিমাণ স্বাভাবিকভাবে পরিবর্তনযোগ্য তা ক্রেডিট নোট বা ডেবিট নোটের মাধ্যমে সংশোধন করা যায়। সো আমরা যদি 6.3-তে কোনো ভুল করি, সেটা কিন্তু ডেবিট নোট বা ক্রেডিট নোটের মাধ্যমে সংশোধন করা যাবে, ওই চালানটা কিন্তু সংশোধন ইটসেলফ হবে না। তো ডেবিট নোট কী, ক্রেডিট নোট কী, এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ও আমি বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করলাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ডেবিট নোট, ক্রেডিট নোট নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট হাইলাইটের অংশে। চালানপত্রে মূসক সম্পূরক শুল্কের পরিমাণ ভুলবশত ভুল ব্যাখ্যার কারণে অথবা পণ্য ফেরত আসলে, পণ্য বা উপকরণ নষ্ট হলে, ফেরতকৃত পণ্যের বিপরীতে অতিরিক্ত রেয়াত গ্রহণ করে ফেললে এবং অন্যান্য এমন কোনো কারণে যার ফলে পণ্য বা উপকরণের পরিমাণ সরবরাহকৃত পণ্যের বিপরীতে মূসক সম্পূরক শুল্কের পরিমাণ ইত্যাদি কম বা বেশি হলেই সরবরাহ গ্রহণকারী বা প্রদানকারী কর্তৃক ক্রেডিট নোট বা ডেবিট নোট ইস্যু করতে হয়। সো এই ধরনের ভুলগুলো যদি হয়, রেয়াত বেশি নিয়ে ফেলছেন বা উপকরণ নষ্ট হয়ে গেছে, যেটা আপনি সাপ্লাই রেখে দিচ্ছেন সেটা নষ্ট হয়ে গেছে, সেটা ফেরত আসছে, তখন কিন্তু ডেবিট নোট বা ক্রেডিট নোটের প্রয়োজন হয়। মূসক 6.7 ফর্মে ক্রেডিট নোট ইস্যু করতে হয় এবং মূসক 6.8 ফর্মে ডেবিট নোট ইস্যু করতে হয়। ফর্ম মূসক 6.7 ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে কর দায়িতার হ্রাসকারী সমন্বয় ঘটে, অর্থাৎ করের দায় কমে, অর্থাৎ নিবন্ধিত ব্যক্তির কর দায় হ্রাস পায়।
ফর্ম মূসক 6.8 ডেবিট নোট ইস্যুর মাধ্যমে কর দায়িত্বের বৃদ্ধিকারী সমন্বয় ঘটে, অর্থাৎ নিবন্ধিত ব্যক্তির করের দায় বৃদ্ধি পায়। এটাও আমি বিস্তারিত এখানে এক্সপ্লেন করলাম না, কারণ যেহেতু আমার এই টপিক নিয়ে আলাদা ভিডিওই দেওয়া আছে। ডেবিট নোট এবং ক্রেডিট নোটের মাধ্যমে কিন্তু আপনার হ্রাসকারী বৃদ্ধিকারী সমন্বয়ের একটা বিষয় আছে, কারণ অবভিয়াসলি আপনার ভ্যাটটা চেঞ্জ হবে, যে ভ্যাটটা আপনি ওখানে দেখাইছেন বা পেমেন্ট করছেন সেটা চেঞ্জ হবে। সো এটা আপনি অ্যাডজাস্টমেন্টটা হ্রাসকারী বা বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমেই কিন্তু আপনাকে দিতে হবে। মূসক চালান ফর্ম 6.3 ব্যতীত কোনো পণ্য বা সেবা সরবরাহকৃত অবস্থায় পাওয়া গেলে তার জব্দ ও একই সাথে জরিমানা করা হয়ে থাকে। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে অব্যাহতি প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে মূসক ফর্ম 6.3 চালানপত্র ইস্যু করতে হবে কি না। বর্তমানে অব্যাহতির প্রজ্ঞাপন হচ্ছে SRO 160 আইন 2025 288 মূসক তারিখ এত। উক্ত অব্যাহতির শেষাংশের অনুচ্ছেদে এই মর্মে বর্ণিত রয়েছে যে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে অব্যাহতি পাওয়ার অন্যতম একটি শর্ত হলো ফরম মূসক 6.3 চালানপত্র ইস্যু করা। এছাড়াও নিবন্ধন গ্রহণ, ভ্যাট রেজিস্টার সংরক্ষণ এবং উপকরণ উৎপাদ সহ ঘোষণা দেওয়া জরুরি। এ সকল শর্ত পূরণ করা না হলে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে অব্যাহতির সুবিধা পাওয়া যাবে না মর্মে ইতিপূর্বে বিধান ছিল। বর্তমান বিধান হলো 25,000 টাকা জরিমানা আরোপ করা যাবে। সো আপনি অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা যদি সাপ্লাই দেন কিন্তু সেটা প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত, নট ল দ্বারা মানে শিডিউল দ্বারা না, তখন কিন্তু আপনাকে অবশ্যই 6.3 ইস্যু করতে হবে, নাহলে জরিমানার বিধান আছে। অনেকে মনে করে থাকেন রপ্তানি ক্ষেত্রে মূসক চালান ফর্ম 6.3 ইস্যু করতে হয় না, এটি সঠিক নয়। রপ্তানি ক্ষেত্রে 0% হারে ভ্যাট প্রযোজ্য, যা আমরা শূন্য হার বিশিষ্ট সরবরাহ বলে জানি। এমন সরবরাহের ক্ষেত্রে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রেও ফর্ম মূসক 6.3 চালানপত্র ইস্যু করে পণ্যের সাথে বন্দরে পাঠিয়ে দিতে হয়। সেবা রপ্তানি করা হলেও ফর্ম 6.3 চালানপত্র গ্রাহকের নিকট ডাকযোগে, ইমেইলে বা অন্য কোনো নির্ধারিত উপায়ে পাঠিয়ে দিতে হয়। তো এই ছিল আমাদের 6.3 নিয়ে টোটাল লেকচারটা। আমি গাণিতিক উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।